আসসালামু আলাইকুম, শুভ সকাল। টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ের 10 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। সরাসরি এখনই বলে দিচ্ছি যে সরাসরি এই জিনিসটা নিয়ে হয়তো আপনাদের কাজ করা লাগবে না, কিন্তু কারণ এটার জন্য আলাদা ডিপার্টমেন্টই থাকে, কমার্শিয়াল ডিপার্টমেন্ট যারা ডকুমেন্টেশনগুলো সামলায়। কিন্তু এটা জানা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা ছাড়া যে কোনো ব্যবসা অসম্ভব, স্পেশালি ইন্টারন্যাশনাল স্ফিয়ারে। ইন্টারন্যাশনাল যে আপনার কি বলে বলয়, ইন্টারন্যাশনাল বলয়ে যে কোনো ব্যবসা করতে গেলে আপনার কান্ট্রি টু কান্ট্রি, বাংলাদেশ টু ইন্ডিয়া হতে পারে, বাংলাদেশ টু আমেরিকা হতে পারে, ওটার জন্য আপনার এলসি, লেটার অফ ক্রেডিট, এটা জানা লাগবেই। না হয় আপনি বিজনেস করবেন কিভাবে? আপনার তো টাকার আদান প্রদান হওয়া লাগবে। আচ্ছা, তাহলে এলসির পূর্ণ রূপ কি? লেটার অফ ক্রেডিট। আচ্ছা তুনান, তাহলে ফার্স্ট লাইনটা করেন। আচ্ছা, ফার্স্ট লাইনটা না, এই যে এখান থেকে দেখা যাচ্ছে না? এখান থেকে দ্বিতীয় লাইন থেকে, এই যে এখান থেকে। A letter of credit, also known as documentary credit, is a document issued by a bank on behalf of a applicant, the buyer, are undertaking to make payment to a beneficiary, the seller, up to state amount of money within a prescribed time limit and against stipulated documents. ওকে, আচ্ছা। লেটার অফ ক্রেডিট হচ্ছে, লেটার অফ ক্রেডিট মূলত জাস্ট একটা চুক্তিপত্র ছাড়া কিছুই নয়। এটা হচ্ছে অনেকগুলো কাগজের সমষ্টি, যে কাগজে ইম্পর্টেন্ট কন্ট্রাক্ট লেখা থাকে। এবং কন্ট্রাক্টটা বেসিক্যালি কি? কন্ট্রাক্টটা হচ্ছে যে আমি আপনাকে প্রোডাক্ট দিব, আপনি প্রোডাক্ট রিসিভ করবেন, তারপরে আপনি আমাকে করবেন, আপনি এই ব্যাংকে পারমিশন দিলে এই ব্যাংক আমাকে টাকা দিবে। আপনি যখনই ওই ব্যাংকে অ্যালাউ করবেন, ওই ব্যাংক আমাকে টাকা দিতে বাধ্য থাকবে। আর আপনাকে আমি প্রোডাক্ট দিব, আপনাকে প্রোডাক্ট দেওয়ার আগে আমি টাকা খুঁজবো না। অর্ডার শুরু হওয়ার সময় আমি হয়তো 30% নিব র ম্যাটেরিয়াল কেনার জন্য, আর তারপরে আমি র ম্যাটেরিয়াল কিনে যখন প্রোডাক্ট তৈরি করে দিব, তারপরে আপনি প্রোডাক্টটা রিসিভ করার পরে আপনি আমাকে টাকাটা দিবেন। এটাই হচ্ছে মূলত লেটার অফ ক্রেডিটের যে চুক্তিটা, সেই চুক্তিটা ওই পত্রে লেখা থাকে, ঠিক আছে? এই জন্য এটাকে আবার বলতেছে ডকুমেন্টারি ক্রেডিট। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কার কার? বাকিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই? আন্ডার গ্রেডের স্টুডেন্ট, 4th ইয়ারে উঠবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অবশ্য যারা থাকেন, যারা ফ্যামিলির সাথে থাকেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা তেমন থাকে না আর কি, দরকার হয় না। না ওইটা কী জন্য বলতেছিলাম, যে স্ট্যান্ডার্ড ব্যাংকিং ব্যাংকিং করতে গেলেও কিছু ইনফরমেশন অলরেডি জানা হয়ে যায়। আপনারা করছেন, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কোর্সটা করছেন, কিন্তু আমার যথেষ্ট ডাউট আছে। আমি যদি ওখান থেকে 2-1টা জিনিস জিজ্ঞেস করি, আপনারা শুধু 2টা জিনিস, ডেবিট আর ক্রেডিট। হ্যাঁ, ডেবিট কি, ক্রেডিট কি? যেটা আমার খরচ হয়, এতটুকুই আমার দরকার ছিল, লেটার অফ ক্রেডিট। আর ওই জন্য ব্যাংকিংয়ের কথা বলতেছিলাম, যে আমার তো নেক্সাস পে আছে, ডাচ বাংলা ব্যাংক, ওখান থেকে আমি যদি করি, মোবাইলে টপ আপও করি, সাথে সাথে মেসেজ আসে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড 25 টাকা, এরকম। তো ক্রেডিট ব্যালেন্স যেটা আপনার খরচ হয়ে গেল, যেটা চলে গেল। তাহলে লেটার অফ ক্রেডিট বলতে কি বোঝা যাচ্ছে? আমি একটা বায়ার, আমি হচ্ছে কনজিউমার বা বায়ার, আমি হচ্ছে আর্জেন্টিনার জার্সি 10,000 পিস কিনবো। কার কাছ থেকে কিনবো? আমি মেহেদির কাছ থেকে কিনবো। তো মেহেদি আমার কাছে লেটার অফ ক্রেডিট, খরচের যেই চুক্তিপত্রটা, ওইটা আমার কাছে চাচ্ছে। একদম বাংলা দিয়ে বুঝায়, ভেঙে বলে দিলাম আর কি জিনিসটা, যে লেটার অফ ক্রেডিট মূলত আমি ক্রেতা, আমার যে টাকাটা খরচ হবে বা আমার থেকে যে টাকাটা নিবে, ওই জন্য মেহেদিকে আমি এটা ইস্যু করতেছি। কিসের মাধ্যমে? স্টেট ব্যাংকের মাধ্যমে।
আয়শার স্টেট ব্যাংকের মাধ্যমে আমি ইস্যু করতেছি, সেটা আবার তুনানের ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে নিচ্ছে, কি বলে, মেহেদি নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে ডকুমেন্ট ইস্যুড বাই এ ব্যাংক অন বিহাফ অফ অ্যাপ্লিকেন্ট। আমি যে বিক্রেতা সরি আমি যে ক্রেতা, কনজিউমার বা বায়ার, আমার তরফ থেকে জিনিসটা ইস্যু হচ্ছে। আর কার জন্য ইস্যু হচ্ছে? প্রডিউসার বা ম্যানুফ্যাকচারার, যে সেলার আর কি, সোজা বাংলায় সেলার। কনসেপ্ট কি মানে ডাউট আছে, আর একটু এক্সপ্লেন করা লাগবে? আচ্ছা, লেটার অফ ক্রেডিট হচ্ছে মানে পেমেন্ট করার বা খরচ করার একটা চুক্তিপত্র, যেটা মানে বায়ারের তরফ থেকে সেলারের নামে খোলা হয়। বায়ারের তরফ থেকে সেলারের নামে মানে এটা তৈরি করা করা হয়, কি বলে, খোলা হয়। এবং ওইটাতে দ্বারা কি করতেছে, ওইটাতে বায়ার খরচ করতেছে, সেলার ওই জিনিসটা পাচ্ছে। খরচ করতেছে মানে কি, আরও সিম্পলি ভাষায় যদি বলি, বায়ার দিচ্ছে, সেলার নিচ্ছে। আমি টাকাটা দিব, আমি হচ্ছে কত, আমি হচ্ছে 100,000ও না, বেশি হয়ে গেল, $10,000 আমি দিব, মেহেদি ওটা নিবে। তো এটা কিভাবে দিব? আমি ব্যাংকের মাধ্যমে দিব। আর ব্যাংকের মাধ্যমে মেহেদি ওটা কীভাবে নিবে? আমি তো হচ্ছে ওই মাধ্যমে, ওই যে DHL বা আমেরিকা এক্সপ্রেসের মাধ্যমে বলবো না যে একটা খামে আমি $10,000 ভরে দিছি, এই খামটা আমি পাঠালাম, তুমি হচ্ছে কুরিয়ারের ভিতর, আপনারা কি সুন্দরবন দিয়ে টাকা পাঠান? সুন্দরবন কুরিয়ারে হচ্ছে 10,000 টাকা ঢুকাই দিয়ে পোস্ট করে দেন। আচ্ছা, হইতেই পারে, ওইটা আমি ডাউট করব না। অনেক আগে না, তখন ছিল না, বলে বিদেশ ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল। আচ্ছা, হইতেই পারে, ওই জন্য ওখানে ওরকম ভ্যান্ডালিজমও বেশি হইতো, লুটপাটও বেশি হইতো। তো এখন কি ক্লিয়ার কিনা, নাকি আরও অন্যভাবে বোঝানো লাগবে? আমি মানুষের এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে আমি হচ্ছে কিনবো, জার্সিগুলো আমার লাগবে, আমি হচ্ছে বায়ার, আমি টাকাটা পাঠাচ্ছি ব্যাংকের মাধ্যমে সেলারকে, এবং ওই টাকাটা যে আমি ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছি, এই প্রসেসটার জন্য যেই ডকুমেন্টেশনটা করা লাগে, দুইটা ব্যাংককে ইনভলভ করা লাগে, ব্যাংকের ব্যাখ্যা সামনে আসতেছি। তো সেইটাই হচ্ছে এলসি, পুরো প্রসেসটা হচ্ছে লেটার অফ ক্রেডিট। প্রসেসটা না, এই ডকুমেন্টটা লেটার অফ ক্রেডিট। সংজ্ঞা আসলে পারা যাবে? সংজ্ঞা চলে আসতো। আচ্ছা, না সিটিতে না, এই জন্য আমি সিটির আগে এই টপিকটা মানে ডিসকাস করা নিয়ে ডাউটে ছিলাম, আপনারা বলছেন বলে ডিসকাস করাচ্ছি। এটা সিটিতে এইসবের কিছু নাই, কিন্তু তখন মনে করেন ফ্লো চার্ট লিখতে গিয়ে মাথায় এলসি আসলে সমস্যা, মাথায় যদি শুধু এলসি ঘুরে। আচ্ছা, এবার লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিটের জন্য আমাদের কিছু টার্মস জানা লাগবে, মানে সব টার্মস আমাদের লাগবে না, কিন্তু কিছু টার্মস জানা লাগবে। যেমন ধরেন, আমরা যদি বেসিক টেক্সটাইল সম্পর্কে জানতে চাই, একজন ধরেন আপনাদেরই ছোট ভাই বোন বাসায় বা ঘরের একদম জুনিয়র মেম্বার, সে হচ্ছে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া বা আপু বা মামা মামি চাচা চাচি যাই হোক, যে আচ্ছা চাচা চাচি তো হয় না, যাই হোক আঙ্কেল আন্টি, ধরেন আঙ্কেল আন্টি বলে করতেছে ঘরের ইয়াংগেস্ট মেম্বারটা, যে আপনি কি পড়েন? আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ি। এটা কি মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি খায় না মাথায় দেয়? তো তাহলে ওটা কীভাবে এক্সপ্লেন করবেন? মেহেদি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কীভাবে এক্সপ্লেন করবেন? একটা 5 বছরের বাচ্চাকে কীভাবে বোঝাবেন? অনেক একটা 5 বছরের বাচ্চা এখনো স্কুলে ভর্তি হয় নাই, তাকে কিভাবে বোঝাবেন? মানে ফাইবার, তারপরে পরিধান, ও কি তুলা? আচ্ছা, কনফিডেন্স আছে কার যে? আচ্ছা হ্যাঁ, বলেন দেখি। ও না, ওর বোঝানো ভুল হচ্ছে না, কিন্তু ও যে বোঝাচ্ছে ওটা ক্লাস 5-এর স্টুডেন্টকে বোঝাচ্ছে। আমাদের পড়াশোনার ভিতরে আছে হচ্ছে একদম তুলা
তুলা থেকে কিভাবে আমরা যে জামা কাপড় পরি, এই যে মানে কিভাবে তুলা থেকে একদম ফুল যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। কিন্তু এখন চাকরি ক্ষেত্রে গেলে যখন আমরা তখন আমাদের হচ্ছে ভাগ হয়ে যায়, আমি বলি এটাও কিন্তু দিন শেষে এরকম ক্লাস তুলা চাকরি। আমাকে যদি জিজ্ঞেস করে আমি সরাসরি বলবো টেক্সটাইলের কি কাজ, এই তো আমি কি করি, আমি ডাইরেক্ট বললাম যে আমি হচ্ছে গার্মেন্টসে চাকরি করি, গার্মেন্টসে কি কাপড় বানানো। ওইটাই তো যে ঘরের ওই ইয়াংগেস্ট মেম্বারের তো গায়েটায় কিছু থাকবে না, হয় আপনার গায়ে তো থাকবে। হ্যাঁ, যে আমরা এগুলা বানাই এবং যে আমরা হচ্ছে মানে তো আমি মূলত যেই এক্সাম্পলটা আমি মূলত দিতে চাচ্ছিলাম ওই এক্সাম্পল থেকে অনেক দূরে চলে আসছি। তো একটা 5 বছরের বাচ্চাকে, বা 5 বছর না, ধরে নিলাম 10 বছরের বাচ্চা, তাকে আপনি মূলত আর দুইভাবে বুঝতে পারেন যে আমাদের এই যে টপ উপরের যে আইটেমগুলো হয় আর বটমের যে আইটেম, শার্ট প্যান্ট, দুইটা এক্সাম্পল দিয়ে, বা এই যে ও হয়তো পরে থাকবে একটা শর্ট প্যান্ট, যে তোমার ওই ছোট যে হাফ প্যান্টটা আর তোমার এই গেঞ্জিটা, এইটা কিভাবে তৈরি হচ্ছে, এটা কিভাবে আসতেছে তুমি জানো? এটা যে তুলা থেকে আসে, একটা তুলার ছবি দেখালেন, ও তো অবাক হয়ে যাবে কেমনে আসবে তুলা থেকে, এটার রং সাদা, আমার এটা তো কমলা রং, লাল রং, এটা কেমনে আসবে? তারপরে বলবে আমার এটা কালো প্যান্ট, এটা কেমনে আসবে? তো ওইটা তাকে তখন আস্তে আস্তে ভিতরে হুক করতে হবে, ভিতরে যে এটাকে বলে টেক্সটাইল ফাইবার। ফাইবার কি জানো? ফাইবার হচ্ছে আঁশ। তারপর ঘরে যদি তুলা থাকে, ওই যে গজের তুলা বা হচ্ছে ব্যান্ডেজ ট্যান্ডেজ করার, যে দেখো এটা থেকে তোমার কাপড়টা হয়েছে। তো ওইভাবে বলতেছি, ও তো শুরুতে সব কিছু জানবে না, আস্তে আস্তে সব কিছু এক্সাম্পল দিয়ে দিয়ে করতে হবে। তেমন লেটার অফ ক্রেডিটেও স্মার্ট। না, তাও তো ভালো বলতে পারতেছে ভার্সিটি। আমি মনে হয় অত ছোটোবেলায় ভার্সিটি ওয়ার্ডটা, যাই হোক, ভার্সিটি আর ইউনিভার্সিটি যে এক জিনিস, ওটা বুঝতে আমার সময় লাগছে। আচ্ছা, তো এইখানে যে পার্টিস ইনভলভ, আমরা যে ব্যাঙ্কগুলো দেখতেছি, এই ব্যাঙ্ক সবগুলো কিন্তু এলসিতে লাগে না, কারণ এলসিরও অনেক প্রকারভেদ আছে, ওইটা আমরা সামনে যাব, হয়তো আজকে যাওয়া হবে না। তো আগে আমাদেরকে ব্যাংক দেখতে হবে। আগেই আমি বলে দিচ্ছি, এখানে যতগুলো ব্যাংক আছে, অ্যাকসেপ্টিং ব্যাংক, অ্যাডভাইসিং ব্যাংক, অ্যাভেলেবল উইথ ব্যাংক, কনফার্মিং ব্যাংক, ড্রয়ি ব্যাংক, এক্সপোর্টার বা ইম্পোর্টার ব্যাংক, এগুলো কিন্তু লাগে না সব জায়গায়, কিন্তু টার্মিনোলজি জেনে রাখা আর কি। আর সম্ভাবনা কম যে আপনারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে জব করবেন, আপনারা হচ্ছে হয়তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথেই সামহাও অ্যাফিলিয়েটেড থাকবেন। তবে কমার্শিয়াল ডিপার্টমেন্টে যদি জব করতে হয় তাহলে জানা লাগবে। কমার্শিয়াল ডিপার্টমেন্টটা হচ্ছে ইয়ের ভেতরেই, গার্মেন্ট ইন্ডাস্ট্রির ভেতরেই ডিপার্টমেন্ট এক্সিস্ট করে। আর ওখানেও টেক্সটাইল ইঞ্জিনিয়ার দেখলে, আর ধরেন ইন দ্য মিন টাইম আপনারা যদি MBA করে ফেলেন, তাহলে ওখানে হাই স্যালারি দিয়েই নিয়ে নিবে। কারণ টেক্সটাইলটা কি মূলত, টেক্সটাইল তো দিন শেষে ব্যবসা, ব্যবসা না? দাঁড়ান, এটা আমি বলতেছি। কি করে দেবে? মাস্টার্স মানে কি? মাস্টার্স MBA? হ্যাঁ, বলতেছি। এটা ডিপেন্ড করে আপনি কোথায় যাচ্ছেন বা আপনি কোথায় যাইতে চান। আচ্ছা, এই ব্যাংকগুলোই থাকুক। স্ক্রিনে কি এই পাশটা আসতেছে না? না, আচ্ছা, সমস্যা নাই। না, কি নিয়ে যেন কথা বলতেছিলেন? মাস্টার্স আর MBA, তাই তো? মাস্টার্স আর MBA, এই দুটো নিয়ে কথা বলার জন্য আমি ভাবছিলাম আলাদা জিনিস। হ্যাঁ,
একটা ফ্যাক্টরির, বড় একটা ফ্যাক্টরির, বা ধরেন ফ্যাক্টরি হতে পারে বা এটা ইন্ডাস্ট্রি হতে পারে, এটার হায়ারার্কি কেমন থাকে? হায়ারার্কি বুঝেন? পদক্রম বুঝেন? একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত আর কি। জিএম কি সবার উপরে? হ্যাঁ, জিএম জেনারেল আর আমি তো দুটো ইন্ডাস্ট্রি সাথে জড়িত ছিলাম। আমার লেটেস্ট ইন্ডাস্ট্রিটা যদি বলি তাহলে ডিজিএম এর নিচে আবার ছিল ওকে। সবই হচ্ছে আমার আগের ইন্ডাস্ট্রির হায়ারার্কিগুলো, পদক্রমগুলো। সবার শুরুতে জেনারেল ম্যানেজার বা এমডি, ম্যানেজিং ডিরেক্টর, এটা হচ্ছে কোম্পানি নিজের যে বোর্ড অফ ট্রাস্টি থাকে, প্রত্যেকটা কোম্পানির কিন্তু বিওটি থাকে, বোর্ড অফ ট্রাস্টি বোর্ডের মেম্বার যারা, তারা নিজেরা ভোটের মাধ্যমে হইতে পারে এটা সিইও হয়, অন্যান্য ইন্ডাস্ট্রিতে মাল্টিন্যাশনাল ইন্ডাস্ট্রিগুলোতে সিইও বলে, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও নিয়োগ দেয়। সেই সিইওর পরে ওরকম পদক্রম থাকে, এখানে ওরকম জিএম দেয়, জেনারেল ম্যানেজার অথবা এমডি, ম্যানেজিং ডিরেক্টরের একদম সরাসরি নিচে থাকে এজিএম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তারপরে বা এটা ব্যাংকিং সেক্টরে গেলে ওটা জিএমডি হয়ে যায়, জেনারেল সরি এটা ডিএমডি, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। আর আমাদের ইন্ডাস্ট্রিতে এগুলো যদি বাদ দিয়ে দিই, ডিজিএম, ডেপুটি জেনারেল ম্যানেজার। তারপরে আমার আগের ইন্ডাস্ট্রিতে এটা ছিল ওএম। এই জিনিসটা সব জায়গায় পাবেন না। এটা হচ্ছে পিএম, প্লান্ট ম্যানেজার। আপনার যে একটা স্টাবলিশমেন্ট, একটা সেট আপ, ওইটা একটা প্লান্ট, ওই প্লান্টের ম্যানেজার। মানে কিছু রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি সেপারেট থাকে তো। আর পিএম গিয়ে ওএমকে রিপোর্ট করে, ওএম গিয়ে ডিজিএমকে রিপোর্ট করে, আবার পিএম হয়তো কিছু কিছু জিনিস সরাসরি এখানে রিপোর্ট করে। হায়ারার্কির ভিতরেও অনেকগুলো ফ্লো চার্ট আছে, অ্যারো আছে, ডিফারেন্ট। তো আর পিএমের নিচে সব হচ্ছে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, আইর ম্যানেজার, কোয়ালিটি অ্যাসিউরেন্সের ম্যানেজার, প্রিন্টিংয়ের ম্যানেজার, এমব্রয়ডারি ম্যানেজার। এইবার আপনি হচ্ছে যদি ম্যানেজারের মতো পদগুলোতে যাইতে চান, তাহলে তো আপনাকে এরকম কি বলে এমবিএ করার পর সিএও করা লাগতে পারে। সিএ না, যদিও ইন্ডাস্ট্রিতে সরাসরি যদিও হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর প্রাধান্য দেয়, যে এই ছেলেটাকে দায়িত্ব দেওয়া হলো, সে তার পাস্টে কী করে আসছে। যে সে হচ্ছে প্রথমে ধরেন আমি যেহেতু আইতে জব করে আসছি, আইর পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, জিনিসগুলো কি মানে আনসার পাচ্ছেন নাকি অফ টপিক হয়ে যাচ্ছে? আমি এমবিএ বা এমএসসির দিকে আসতেছি। তো ধরেন একটা ছেলে, সে আই এক্সিকিউটিভ হিসেবে জয়েন করার পর সে এত ভালো দায়িত্ব পালন করতেছে যে এখানে 400 জন ওয়ার্কার তার আন্ডারে ছিল। আচ্ছা 400 জন না, 400 জন ওয়ার্কার তারা 2 জন মিলে সামলাইতো। তো সে হচ্ছে এত ভালো করতেছে, দেখা যাচ্ছে যে তার কমিউনিকেশন ভালো সবার সাথে, সবাই তার কথা শুনে, সেও আবার সবাইকে শান্ত করতে পারে আর প্রোডাক্টিভিটি বাড়াতে পারে। তখন তাকে করে ফেলবে, ওই 200 জন থেকে 400 জনের দায়িত্বই দিয়ে দিবে, অন্যজনকে নিয়ে ফেলবে যে তুমি একাই এটার ইনচার্জ হয়ে যাও। তো সে ওইটা সামলাতে দেখা গেল যে সে পাশেরটাও সামলানো শুরু করছে, 600 জন সামলাচ্ছে সে এখন। 600 জন থেকে দেখা যাচ্ছে সে যেহেতু পারতেছে সব, মানে সে তার জুনিয়র কিছু নিয়ে নিছে, জুনিয়র নিয়ে সে জুনিয়রের মাধ্যমে ভালোই কন্ট্রোল করতেছে। তারপর দেখা গেল যে পুরো এই ফ্লোরে যে 4টা ক্লাসরুম সবগুলাই তাকে দিয়ে হয়ে যাচ্ছে। তখন সে সিনিয়র আই হয়ে গেল বা সিনিয়র এক্সিকিউটিভ হয়ে গেল। সিনিয়র এক্সিকিউটিভ হইতে মানে দেখা যাচ্ছে সে যত সময় যাচ্ছে সে ভালো ভালো জিনিস
মানে নিজেকে আরও এক্সেল করে ফেলছে, সে আরও উপরের কাজগুলো বোঝা শুরু করছে। বুঝতে বুঝতে তখন সিনিয়র থেকে এরপর কি হয়, সিনিয়র থেকে সরাসরি এখানে আরেকটা জিনিস বলতে নিচেরগুলো লিখি নাই আর কি, যেমন আই ম্যানেজারের নিচে আবার আছে হচ্ছে আমাদের যার কাছে আমরা করতাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সে তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যায় যখন সে 2-3টা ফ্লোর একা দেখতে পারতেছে। ধরেন আমার ইন্ডাস্ট্রিতে লাইন ছিল ওই 67টা লাইন, প্রত্যেকটা লাইনে গড় পড়তা 40 থেকে 50 জন করে, যতজন হয় আর কি। তো ওই আরও জাস্ট এটা সুইং লাইনের কথা বলতেছি। সুইং লাইনের বাইরে আরও আছে, ওই প্রোডাকশনের সুপারভাইজার, এক্সিকিউটিভ আছে, এগুলো জাস্ট ওয়ার্কারের কথা বলতেছি। এর বাইরে কোয়ালিটি ডিপার্টমেন্টেও ওয়ার্কার লেভেলে অনেক কিছু আছে যারা চেক করে। তারপরে হচ্ছে প্রোডাকশনে হচ্ছে যারা সুপারভাইজার আছে বা যারা হচ্ছে ট্রলি বয় আছে, আরেকটা কি গার্ল বলে যেন, একটা ইস্যু গার্ল ট্রলি বয়। আর প্যাকেজিং, হ্যাঁ এফজিএসেও প্যাকার, তাদেরকে বলে প্যাকার। আয়রন হচ্ছে ইয়েতে সুইং লাইনিং, প্যাকার ওটা এফজিএসে, ওটা ডিফারেন্ট ফিনিশড গুডস সেকশন। এফজিএসেও ম্যানেজার হয়। ওকে, তো একজন সেই ছেলেটা যখন এক্সেল করে ফেললো, সে তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেল। আইর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পর সে আইর ম্যানেজার হয়ে গেল। আইর ম্যানেজার হওয়ার পর সে আস্তে আস্তে তখন ওই কোম্পানি বাদ দিয়ে অন্য একটা কোম্পানিতে সুইচ করে সে ওখানে ডাইরেক্ট কি বলে এজিএম হয়ে গেল। সরি, এজিএম না, ডিজিএম। কারণ বাংলাদেশি যে লোকাল ওনারশিপের ফ্যাক্টরি, ওগুলোতে কিন্তু ওএমপিএম থাকে না। আমারটা হচ্ছে মাল্টিন্যাশনাল ছিল, এমএনসি ইন্ডিয়ান ম্যানেজমেন্টের, ওরা এইসব রাখছিল, অপারেশন ম্যানেজার, প্ল্যান্ট ম্যানেজার, সব জায়গায় থাকে না। ওরকম ছোটো একটা ফ্যাক্টরির সে হচ্ছে হয়ে গেল, কি বলে ডিজিএম তো না, আচ্ছা ডিজিএমই হয়ে গেল। ডিজিএম হওয়ার পর আরও অনেক বছর পর সে তখন অলরেডি তার আর লাইন সামলানো, ফ্লোর সামলানো তখন আর কনসার্ন না। সে তখন হচ্ছে অর্ডার, হ্যাঁ, সরাসরি লং টার্ম রিলেশন কেমনে বিল্ড করতে হয় সাপ্লায়ারের সাথেও, আবার তার বায়ারের সাথেও লং টার্ম রিলেশন। এই যে আমি ক্লেইমের গল্প বলছিলাম যে আমার আগের ইন্ডাস্ট্রিতে ক্লেইম খাইছিল জাস্ট সুতার জন্য, বাচ্চার আঙুল কেটে গেছিলো, ছোটো বাচ্চার। এই টাইপের সেন্সিটিভ ইস্যু, মানে এরকম একটা হঠাৎ করে এরকম একটা যদি স্ক্যান্ডাল মতো হয়ে যায়, ওটা তো ফ্যাক্টরির জন্য বা কোম্পানির একটা স্ক্যান্ডাল না, অনেক বড় একটা মার্কেট ব্যবসা কিন্তু চলে ফেস ভ্যালুর উপর আর বিশ্বাসের উপর। তো ওইটাতে আঘাত আসতে দেওয়া যাবে না, ওইটা মানে সর্বশক্তি দিয়ে ডিফেন্ড করতে হবে, কোনো ব্যাড ইমপ্রেশন সৃষ্টি হতে দেওয়া যাবে না মার্কেটে। এইভাবে হচ্ছে সে হায়ারার্কিতে উঠে একজন উপরে। তো এগুলা করতে গেলে তার তো অবশ্যই কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। এই এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলোর ভেতরে যেহেতু এখানে দেখতেছেন সব জায়গায় কিন্তু এম কমন না, তখন কিন্তু ওই এমএসসিও লাগে। সে ম্যানেজার হওয়ার জন্য বা তাকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার হওয়ার জন্য এমবিএ লাগবে, কিন্তু ডিজিএম বা আরও উপরের ম্যানেজমেন্টে যাওয়ার জন্য তখন এমএসসিও লাগে। কারণ আমি আমার সাবজেক্টের ডেপথ সম্পর্কে জানি, আমি এটার ফিউচার সম্পর্কে জানি। এমএসসি কারা করে? এমএসসি তো 50% রিসার্চ, 50% লেখাপড়া। আর আপনারা যে বিএসসি করতেছেন, বিএসসি মানে এটা আমি সেমিস্টার ওয়াইজই যদি ভাগ করে বলি, আপনারা 140 ক্রেডিট পড়তেছেন, তাই না? আপনাদের 140 ক্রেডিটের ভিতর রিসার্চ আছে মাত্র 3 ক্রেডিট, আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আছে 3 ক্রেডিট। তো আপনাদের এই লেখাপড়া বলতে গেলে 90%ই হচ্ছে থিওরিটিক্যাল লেখাপড়া, আর 10% বা বিলো 10% হচ্ছে আপনাদের রিসার্চ। বললাম না, এটা আপনাদের ইয়ের উপর, মানে আপনারা কোন পথে যাচ্ছেন। আপনারা হ্যাঁ, আয়ের দিকে যেতে চাইলে আগে এক্সপিরিয়েন্স নিতে হবে, কাজ করতে হবে। কাজ করতে করতে ইন দ্য মিন টাইম আগে আপনি তখনও ক্লাসে ঢুকছেন কিনা জানি না, ছিলেন তো ক্লাসে। ওই যে আমি কি বললাম যে ইন্ডাস্ট্রিতে বা গার্মেন্টস সেক্টরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাস্টেইন করা, টিকা। আপনি আগে দেখেন যে আমি টিকতে পারতেছি কিনা, আমি এটা এনজয় করতে পারতেছি কিনা, না হয় ওই রেস্ট অফ দ্য লাইফ জেলখানা মনে হবে, যে জীবনের বাকি 25 বছর 30 বছর তখন আর মানে মনের বিরুদ্ধে গিয়ে করবেন যদি এনজয় না করেন, বা যদি ওইটার চালাকিটা শিখে না যান যে কীভাবে টিকতে হয়, কীভাবে সব কিছু ব্যালেন্স করে চলতে হয়। মানে আমি একদম ফ্র্যাঙ্ক লেভেলে এসে কথাগুলো বলতেছি আপনাদের সাথে।
তখন আপনি আস্তে আস্তে বুঝবেন যে আমার MBA দরকার না, MSc দরকার। আর MSc হচ্ছে যে ধরেন রিসার্চ করতে গিয়ে বা এই নতুন নতুন জিনিস জানতে ভালো লাগে, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে ভালো লাগে, ওই রকম মাইন্ডসেট আছে যে আমি নতুন জিনিস মানে সারাদিন লেখাপড়ার ভিতর থাকবো। এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা জিনিস। আমাদের 30 বছরের পর বা 35 বছরের পর আস্তে আস্তে কিন্তু ক্যাপাসিটি কমতে থাকে, ব্রেইনের ক্যাপাসিটি। তো এই লাইনে যাওয়া, MSc বা রিসার্চ রিলেটেড লাইনে যাওয়া, ওটাও যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ডিসিশন মানে নিজের জন্য। আগে বুঝতে হবে যে আমি এটা পারতেছি কি না। সব জায়গাতেই আছে, সব জায়গাতেই আপনার হচ্ছে সহজে ভালো করার কিছু শর্টকাট আছে, এবং যারা ওটা যত দ্রুত, শর্টকাট ওয়ার্ডটা আসলে ইউজ করা ঠিক না। মানে আপনি যদি পর্যন্ত ধরেন যাদের বাসা নতুন বাজারে, তারা যদি এই সোজা রাস্তাটা না চিনেন বা গুলশান চাকা এটা যে সোজা আপনাকে নতুন বাজার নামাই দিবে, এটা যদি আপনারা না জানেন, তাহলে তো ঘুরপাক খাবেন। বা আপনি CNG নেবেন, মোটরসাইকেল নেবেন, আপনার খরচ বেশি হবে। আপনি যখন শর্টকাটটা জানবেন তখন আপনি মানে সহজে কম খরচে যাওয়া আসা করতে পারবেন। আমার কথাটা বুঝতে পারছেন? যেই ফিল্ডেই যান সেই ফিল্ডে যখন সেই ফিল্ডের ব্যাপারে ভালো নলেজ হবে, তখন ওই ফিল্ডটায় মানে সাকসেসফুল হবেন বা সাকসিড করতে পারবেন। BSc পরে হচ্ছে আমাদের MSc বা MBA করার চাইতে জব সেক্টরে ঢোকাটাই বেশি। আগে তো অবশ্যই জব সেক্টরে ঢুকে জব সেক্টরটা টেস্ট করতে হবে, আমি সাস্টেন করতেছি কিনা, আমি এনজয় করতেছি কিনা। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ট্রাই করতে হবে। বাই চান্স জব না পাইলে নিজের ল্যাকিংসটা বের করতে হবে। পরীক্ষা দেওয়ার আগে কোনো দিন মনে হয়েছিল, বা ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে, টেক্সটাইলে ভর্তি হওয়ার আগে বাই চান্স যে ফেল করবো এক্সামে সাবজেক্টে, কোনো দিন মনে হয় নাই? একটা এক্সামের আগেও মনে হয় নাই যে আমি ফেল করব, বাই চান্স যদি ফেল করি? তো তারপর এক্সামটা তো দিছেন, তাই না? অনেক কিছুই মনে হয়, এবং মনে হওয়াটা স্বাভাবিক, মনে না হওয়াটা অস্বাভাবিক। আমার একটা বিষয় হচ্ছে যে আমরা যে এখন ঢুকবো হচ্ছে এক্সিকিউটিভ পদে নাকি না, মানে হ্যাঁ এক্সিকিউটিভই তো, আপনারা BSc গ্র্যাজুয়েট সবাই। এক্সিকিউটিভ পদে ঢুকতে আমাদের যে ম্যানেজিং লেভেলে যাইতে আমাদের মোটামুটি কত বছর এক্সপিরিয়েন্স এটা দরকার? বললাম না, সে নিজে কতটা চালু, সে নিজে কতটা চটপটে, ওটার উপর ডিপেন্ড করে। যে তুনান নিজেও জানে যে তার লিমিটেশন বা ল্যাকিংস কী আছে, কিন্তু তুনান নিজে হচ্ছে করলো, প্রোগ্রামটা সামলাইলো। এর আগেও হয়তো আপনারা প্রোগ্রাম করছেন, আমি এর আগের প্রোগ্রামটা 12-13 ব্যাচকে দেখছি, যেটা হচ্ছে 12 ব্যাচকে দেখছি, 13 ব্যাচকে যখন তারা ওয়েলকাম করছে। তো কে কত অ্যাক্টিভ, কে কত ছোটাছুটি করে কাজ করতে পারতেছে, কে কত ব্রেন খাটাইতে পারতেছে, ওইটার উপর ডিপেন্ড করবে যে আপনি কত দ্রুত উপরের লেভেলে যেতে পারবেন। আর এখানে একটা প্রবাদ আছে, মানে এগুলো অনেক অ্যাডভান্স কথাবার্তা, আপনারা এখন আপনাদের দরকারও নাই এই টাইপের জিনিসগুলা। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে স্পেসিফিক্যালি, যে যখন ছাত্র শিক্ষকের চেয়ে বেশি, আমি নিজে এখন মানে একটা প্যারাডক্সিক্যাল পজিশনে আছি, বিপরীত পজিশনে আছি, এটা আমার জন্য মানে প্রযোজ্য, যে যখন একটা ছাত্র শিক্ষকের চেয়ে বেশি জেনে যায়, তখন কিন্তু ওই শিক্ষকের সাথে আর ওই ছাত্রর হয় না। এটা আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে না, মানে এটা আমি নিজেও কিন্তু এখনও হিসাবে ছাত্র, আমার নিজেরও এখন অনেক দূর যাওয়া বাকি আছে। আমি ওইভাবে বলতেছি আর কি, যে আপনি যখন ফিল্ডেও যাবেন, ফ্লোরেও যাবেন, আপনাকে একজনের ভক্ত হয়ে, একজনের অনুসারী হয়েই কাজটা করতে হবে। তো মানে যদি মনে হয় যে এর সাথে মানে আমি যার আন্ডারে করতেছি, সিনিয়র, এর সাথে আমার হচ্ছে না, তখন বুঝতে হবে যে কিছু একটা প্রবলেম আছে। তখন যদি আপনার ভিতর প্রবলেম থাকে, ওটা নিয়ে কাজ করতে হবে, আর যদি তার ভিতরে প্রবলেম থাকে, তাহলে অন্য জায়গায় যেতে হবে, সুইচ করতে হবে। কিন্তু এমনভাবে সুইচ করতে হবে, কথা অনেক কিছু মনে হয় মাথার উপর দিয়ে যাইতে পারে, এটা স্বাভাবিক। না স্যার, আপনি যেগুলো কথা বলছেন সবগুলো আমার ইম্পর্টেন্ট জিনিস। মানে আমি, কারণ ধরেন একটা জবে আপনি ঢুকলেন, ঢুকে 6 মাস হইতে না হইতে সুইচ করলেন, ওইটাও কিন্তু আপনার জন্য খারাপ হবে। মানে আপনার হয়তো সিনিয়রের সাথে হচ্ছে না, কিন্তু 6 মাসের এক্সপিরিয়েন্স, এটা অবশ্যই আরেকটা ইন্ডাস্ট্রি কোশ্চেন করবে যে 6 মাসও সাস্টেন করতে পারলো না, কি হয়েছিল, কি এমন হয়েছিল যে 6 মাস টিকতে পারে না, আমার ইন্ডাস্ট্রিতে এসে যে টিকবে, ওটার গ্যারান্টি কী? কারণ মোর অর লেস দিন শেষে সব ফ্যাক্টরির পরিবেশই কত 15 থেকে 25-এর ভিতরে, 19-20 বলবো না, 15 থেকে 25। যেটা খারাপ, খুবই খারাপ, সেটা 15-র নিচে না, আর যেটা ভালো সেটা খুবই ভালো, এটা 25-এর উপরে না। মানে আমার কথাটা বুঝতে পারছেন? মানে রেঞ্জ কিন্তু লিমিটেড। হয়তো আমরা আমাদের কোনো না কোনো বোকামির কারণে আমরা যদি আরও স্মার্টলি করতে পারি,
আমরা আমাদের বোকামির কারণেই হয়তো কোনো জায়গায় প্রবলেমে পড়ি, বা আমরা যদি আরও স্মার্টলি হ্যান্ডেল করতে জানতাম তাইলে হয়তো আমরা করে ফেলতে পারতাম। তো এই এখন আপনাদের নলেজ আছে বা আছে, হার্ডওয়ার্ক করার মাইন্ডসেট আছে, কিন্তু এখন এক্সপিরিয়েন্সটা নাই। এখন আগে এক্সপিরিয়েন্সটা নিতে হবে। এক্সপিরিয়েন্স নেওয়ার পরে আপনি তখন আপনার ডিসিশন মেক করাটা ইজি হবে যে আমি MBA-তে যাব না MSc-তে যাব। সরাসরি রিসার্চ ওরিয়েন্টেড ক্যারিয়ার চাইলে MSc-তে গিয়ে ওখান থেকে আরও মুভ অন করতে হবে, উপরে হায়ার এম করতে হবে। আর MBA-তে গিয়ে আপনি MBA করে আপনি যদি ফ্লোরেই সাকসিড করেন, তখন একটা সময় পর যখন আপনার প্রমোশন লাগবে বা আপনার হচ্ছে আরও বড় পজিশনে যাইতে হবে, তখন টেকনিক্যাল নলেজও কিছু লাগবে। এই জন্য অনেকেই করে MSc করে সিনিয়ররা। যদিও বাংলাদেশে এই ট্রেন্ডটা এখন ওইভাবে আসে নাই, কিন্তু বাংলাদেশে এই ট্রেন্ডটা খুব দ্রুতই আসবে। কারণ বাংলাদেশও এখন যদি আরও কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে চায়, কম্পিটিশনটা মানে সাস্টেইন করতে চায়, যদি ঝরে না পড়তে চায়, অবশ্যই এগুলো করতে হবে এবং এগুলো করবেও, করতেছেও ইতিমধ্যে, এমন না যে করতেছে না। না, সাথে সাথেই করে না, করে আগে জবে ঢুকে। জবের পাশাপাশি, কারণ সে তার ফ্যাক্টরির পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে। বললাম না যে ফ্যাক্টরির আপনাদের মানে ফ্যাক্টরিতে যাওয়ার পর আপনি আগে আসলে বুঝতে পারবেন যে ফ্যাক্টরিটা মানে আমার ফ্যাক্টরিতে সাস্টেন করার জন্য বা ফ্যাক্টরিতে এক্সেল করার জন্য কী করতে হবে। ব্যাংকের নামগুলো যেহেতু লিখছি, এগুলো শেষ না করে ছাড়তেছি না। অ্যাকসেপ্টিং ব্যাংক, তাহলে এটা হচ্ছে আয়শা রিডিং পড়েন, দেখা যায়। আচ্ছা, বুঝছেন কিছু? যাক, সত্যি বলার জন্য ধন্যবাদ। অ্যাকসেপ্টিং ব্যাংকে একটা জিনিস অন্তত বুঝলাম যে সে কিছু একটা অ্যাকসেপ্ট করে, তাই না? সে কি অ্যাকসেপ্ট করে? সে হচ্ছে ড্রাফট অ্যাকসেপ্ট করে। ড্রাফটটা কি? ড্রাফট হচ্ছে আপনার প্রাথমিক যে এলসিটা, প্রাথমিক যে ডকুমেন্টেশনটা, ওইটাকে এখানে ড্রাফট বলতেছে, ঠিক আছে? আর এখানে আরেকটা টার্ম আছে, ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি এটা বুঝেন কিনা? ব্যাংকের ভাষায় ম্যাচিউরিটি বলতে কি বোঝায়? অনেকে হচ্ছে ফিক্সড ডিপোজিট করে, এফডি করে। টাকাটা ইনক্রিজ হয় বলতে ক্যারেক্টারাইজেশন ঠিক হলো না, হয়তো আপনি কিছুটা ক্যাচ করতে পারছেন। হ্যাঁ, 5 বছর আপনি যেই চুক্তিতে এফডিটা ফিক্সড ডিপোজিটটা করছেন, ওইটা যখন মিট করবে ওই চুক্তিটা বা ওই সময়টা, যে 5 বছরের এফডি করছি 5 বছর পুরাইলো, তখন জিনিসটা ম্যাচিউর হলো। এলসির ক্ষেত্রে এলসি কখন বা ড্রাফটটা কখন ম্যাচিউর হয়? যে আমি এলসি করছি, আমি তো বায়ার, এলসি কে করতেছে? এইটা সবসময় ক্লিয়ার রাখবেন, বায়ার করতেছে এলসি, ইয়ের জন্য, সেলারের জন্য বায়ার করতেছে। তো এই যখন আমি প্রোডাক্টটা হাতে পেয়ে যাব, তখন আমার এলসি ম্যাচিউর হয়ে গেল। আমি অ্যাজ এ বায়ার, আমি যখন এলসি করছি, তারপরে আমি প্রোডাক্ট পাইছি। প্রোডাক্ট, হ্যাঁ, কন্ডিশনালি তো, এটা তো চুক্তিপত্রই, টাকা দেওয়ার চুক্তিপত্র, যে আমি প্রোডাক্ট হাতে পাবো, তারপরে আমি গ্রিন সিগন্যাল দিলে ও টাকাটা পাবে। তাহলে ম্যাচিউরিটিটা বোঝা গেছে। তাহলে অ্যাকসেপ্টিং ব্যাংক কি করতেছে এখানে? আরেকটা টার্ম আসছে, ড্রয়ি ব্যাংক। ড্রয়ি ব্যাংক সিম্পলি ভাষায় মেহেদি ড্রয়ি ব্যাংক পড়েন। আর টু বি ড্রন। ড্রয়ি ব্যাংক হচ্ছে যেখান থেকে টাকা তুলতে পারবেন, ড্র করতে পারবেন। ড্র করা বুঝেন না? চেক ড্র করি, হ্যাঁ, বা উইথড্র করা বলে, হ্যাঁ, তোলা। তো এই ড্রয়ি ব্যাংক থেকে টাকা তোলার ব্যাংক আর কি, যেখানে আমি আমার এই ড্রাফটের বা এলসির টাকাটা আমি তুলব। অ্যাকসেপ্টিং ব্যাংকটা কি? অ্যাকসেপ্টিং ব্যাংক হচ্ছে যে এলসিটা অ্যাকসেপ্ট করতেছে শুরুতে, আর অ্যাকসেপ্ট করার পরে এলসিটা আমি অ্যাকসেপ্টিং ব্যাংক, আমি ধরেন স্টেট ব্যাংক, আমি হচ্ছে ওই ইন্ডিয়া থেকে ওই অমুক বায়ারের, আমি অনেকের বিহাফে অ্যাকসেপ্ট করছি এলসিটা, তো আমি তখন অ্যাকসেপ্টিং ব্যাংক হয়ে আছি, ঠিক আছে? এরপরে এই চুক্তিটা সব ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হওয়ার পরে আমারই স্টেট ব্যাংক
আচ্ছা, তাহলে এক্সাম্পলটা একটু অন্যভাবে দিই। আমি কিন্তু ইন্ডিয়াতে আছি, যেহেতু স্টেট ব্যাংকের এক্সাম্পল দিছি। ইন্ডিয়াতেই স্টেট ব্যাংকে আমার কাছে অনেক একটা ড্রাফট এলসি খুলছে, এবং এলসি খোলার পরে আমি তখন ওটার অ্যাকসেপ্ট করছি, আমি অ্যাকসেপ্টিং ব্যাংক হয়েছি। হওয়ার পরে ওইটার চুক্তিটা যখন ফিল আপ হয়ে গেছে, ইন্ডিয়াতেই মেহেদি আমার ব্যাংকেই টাকাটা তুলতে আসছে, তখন আমি কি ব্যাংক হয়ে গেছি? কে কে বুঝি নেই কে কে বুঝছেন? ওকে, তাহলে অ্যাকসেপ্টিং আর ড্রয়ি দুইটা কিন্তু হয়ে গেল, তাই না? ওকে, অ্যাডভাইসিং ব্যাংক, দ্য ব্যাংক to which the issuing bank forwards the letter of credit with instructions to notify the exporter. ইস্যুইং ব্যাংক, যেটা ইস্যুইং ব্যাংকের ব্যাপারটা আগে আমাদেরকে অ্যাডভাইসিং ব্যাংকের জন্য জানতে হবে। ইস্যুইং ব্যাংক সোজা বাংলায় সে হচ্ছে এলসিটা ইস্যু করে, এলসির অনুমোদন দেয় হচ্ছে ইস্যু ব্যাংক। অ্যাকসেপ্টিং ব্যাংক কিন্তু সে ইস্যু ব্যাংকও হইতে পারে, অ্যাকসেপ্টিং ব্যাংকটা কিন্তু সে অ্যাকসেপ্ট করতেছে, সে কিন্তু এলসি রিসিভার এন্ডে আছে। বোঝা লাগবে, এখানে সবাই কিন্তু ডিফারেন্ট কাজ করতেছে। এবার এটা একটা ব্যাংক নিজেও করতে পারে, আবার ডিফারেন্ট ব্যাংকও করতে পারে কাজগুলা। তাহলে ইস্যুইং ব্যাংকটা একটু দেখে আসি আমরা। এই যে দ্য ব্যাংক ইস্যুইং লেটার অফ ক্রেডিট অন বিহাফ অফ দ্য ইম্পোর্টার। স্টেট ব্যাংক, আমি নিজে যদি ইস্যু করি, আমি ইস্যু করা মানে কি, ব্যাপারটা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? আমি নিজে খুলতেছি ব্যাংক, আমার কাছে এসে অনেক খুলতে বলতেছে, আমি খুলতেছি। খোলার পর যদি আমি আবার আমার ব্যাংকে অ্যাকসেপ্ট করি, যদিও এটা মনে হয় আমি নিজে তো সরাসরি এলসির কাজ করি না, এটা ইথিক্যালি পসিবল কি না এটা আমি জানি না, যে আমি নিজে ইস্যু করে আবার আমি অ্যাকসেপ্ট করব, তাহলে তো ডিফারেন্ট ব্যাংক থাকতো না। অ্যাকসেপ্টিং ব্যাংক মনে হয় ডিফারেন্ট হওয়া লাগে, কিন্তু এমন একটা ব্যাংক যার সাথে আমার সম্পর্ক ভালো। আর আপনারা যদি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে একটু ঘাটাঘাটি করেন, দেখতে পারবেন যে এক একটা গ্রুপের আন্ডারে কিন্তু অনেকগুলো ব্যাংক আছে। এস আলম গ্রুপের নামে আন্ডারে অনেক ব্যাংক আছে। তারপরে এই যে হ্যাঁ, সিটি ব্যাংক না, দেখবেন 2-3টা ব্যাংক আছে। মানে রিভেরি গ্রুপের আন্ডারে সরাসরি কোনো ব্যাংক আছে বলে জানি না। আমাদের ইউনিভার্সিটির মাদার কোম্পানি হচ্ছে রিভেরি গ্রুপ, রিভেরি পাওয়ার, তো ওদের ব্যাংক আছে বলে আমি জানি না। কিন্তু ওই যে ইসলামী ব্যাংকের ওনার কি জানো, কারা জানো, এস আলম তো না, ইসলামী ব্যাংকের ওনার ওখানেও মনে হয় 4-5টা ব্যাংক আছে আমি যতদূর জানি। কিন্তু এগুলো আমাদের আসলে এগুলো তো আমাদের জানার দরকার নাই। হইতে পারে, রিসোর্টারটা তো জানি না, পাওয়ার জানি না। আচ্ছা, ওকে, ইস্যুইং ব্যাংকটা তো ক্লিয়ার হয়েছে নাকি? আর ইস্যুইং ব্যাংক তো ক্লিয়ার যে এলসিটা আসলে খুলতেছে, এখানে ABC সিরিয়ালে সাজাইছে, তো ABC সিরিয়ালে না সাজাই ওইভাবে সাজাইলে ভালো হইতো। আচ্ছা, অ্যাডভাইসিং ব্যাংক হচ্ছে দ্য ব্যাংক টু হুইচ ইস্যুইং ব্যাংক ফরওয়ার্ডস দ্য এলসি। অ্যাডভাইসিং ব্যাংক হচ্ছে মাঝখানে শুধু একটা মাধ্যম, যে ইস্যুইং ব্যাংক থেকে সে অ্যাডভাইসিং ব্যাংকে জিনিসটা জাস্ট ফরওয়ার্ড করে। এবার অ্যাডভাইসিং ব্যাংক নিজে যদি সেটা অ্যাকসেপ্ট করে, তাহলে সে কী হবে? অ্যাকসেপ্টিং ব্যাংক হবে। আবার রিপিট করতেছি, ইস্যুইং ব্যাংক হচ্ছে অরিজিনাল এলসিটা ইস্যু করতেছে, ইস্যু করার পর যদি সেইটা যে আরেকটা ব্যাংকে পাঠাচ্ছি, সেই ব্যাংকটাকে পাঠাচ্ছি, ওইটার তখন নাম কি? হ্যাঁ, ইস্যু করার পর ওই ডকুমেন্টটা আমি আরেকটা ব্যাংকে পাঠাচ্ছি, সেই ব্যাংকের নাম কি? মেহেদি বললো, আপনারা বলেন নাই বলে আমি আবার বলছি। অ্যাডভাইসিং ব্যাংক হচ্ছে সেই ব্যাংকটা যে ব্যাংকে ইস্যু করার পর ওটা ফরওয়ার্ড করা হলো। ইস্যুইং ব্যাংক নিয়ে তো কোনো কনফিউশন নাই, তাই না? ইস্যু ব্যাংক থেকে ফরওয়ার্ড করা হলে স্যার আসছে। আপনাদের ক্লাস কোন রুমে? এরপর এখানে না? আচ্ছা, ইস্যু ব্যাংক থেকে এই এলসিটা ফরওয়ার্ড করা হয় অ্যাডভাইসিং ব্যাংকে, ঠিক আছে? যে ব্যাংকে ফরওয়ার্ড করা হয় সেটাই অ্যাডভাইসিং ব্যাংক। আচ্ছা, ইস্যু ব্যাংক থেকে যেখানে ফরওয়ার্ড করা হয় ওইটাই কিন্তু অ্যাডভাইসিং ব্যাংক, ঠিক আছে? এবার অ্যাডভাইসিং ব্যাংকে ফরওয়ার্ড করার পর ও নিজে যদি এলসিটাকে ও নিজে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে এটাকে আমি কি বলতে পারি?
হ্যাঁ যদি করে অ্যাকসেপ্ট করে, হয় এটা সরাসরি উত্তর আমি এখন দিতে পারতেছি না, আমার নলেজে নাই যে আসলে করতে পারে কি না। এখানে ডিফারেন্ট ব্যাংক অবশ্যই ইনভলভ হয়, কিন্তু আপনাদেরকে এই যে সামনে দেখাই অ্যাকচুয়াল এলসির যখন ডায়াগ্রামটা এক্সপ্লেন করব এবং আপনাদের পরীক্ষায় সেটাই গুরুত্বপূর্ণ। এই যে এখানে কিন্তু এতগুলো ব্যাংক নাই, দেখছেন? এখানে হচ্ছে এক্সপোর্টার্স ব্যাংক বা অ্যাডভাইসিং ব্যাংক বলতেছে, সেই অ্যাডভাইসিং ব্যাংকটাই আসলে হচ্ছে ড্রয়ি ব্যাংক বা অ্যাকসেপ্টিং ব্যাংক। ওই জন্যই বললাম যে হ্যাঁ তাহলে ওটা হয়, অ্যাডভাইসিং ব্যাংক অ্যাকসেপ্ট করতে পারে। আর এই যে ইম্পোর্টার্স ব্যাংকটা হচ্ছে ইস্যুইং ব্যাংক, দেখছেন? মানে একদম মিনিমাম দুইটা ব্যাংক দিয়ে এখানে বুঝাই দিছে, কিন্তু আপনাদেরকে বাকি ব্যাংকগুলো একটু জানাচ্ছি যেগুলো এটা তখনই হতে পারে যখন একই কান্ট্রিতে এটা একই না। কান্ট্রিতে এলসি হয় নাকি? একই কান্ট্রিতে তো মনে হয় হ্যাঁ একই কান্ট্রিতেও হয়, অবশ্যই হয়। মানে আপনার যদি অনেক বড় একটা বিজনেসের ইয়ে থাকে, কি বলবো, ট্রানজাকশন। হ্যাঁ যেমন ধরেন আমি নিজেই একটা বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিব, আমার ওখানে হচ্ছে 10,000 জন না, আমার ওখানে 15,000 জনের কর্মসংস্থান আমি এনশিওর করব আর কি, এত বড় একটা মানে সেট আপ। তাহলে আমার ওখানে পাওয়ার সাপ্লাইটাও অনেক বড় হবে না? এটা আমি রিভেরি গ্রুপকে বললাম যে আমার এটা ইয়ে করে দেন, এনশিওর করে দেন। আবার সাথে হচ্ছে একটা কনস্ট্রাকশন ফার্মকেও আমি বললাম যে আপনারা এটার ইনফ্রাস্ট্রাকচার এনশিওর করবেন। তো তাদেরকে তো আমি সরাসরি আমার সাথে কন্ট্রাক্ট হয়েছে ধরেন 5 কোটির, আমি কি 5 কোটি এখনই দিয়ে দিব, হাতে টাকা দিয়ে বলবো যে আমারে করে দেন? অবশ্যই নিজের দেশের ভিতরে হইতে পারে। এলসি বিজনেস মানে এলসি, বড় বিজনেস ডিলিংসের জন্য ব্যাংকে ইনভলভ করা লাগবেই, না হয় এরকম খামে করে টাকা পাঠাইতে হবে যে একবার কাজ করবেন আমি খামে করে টাকা পাঠাবো। আচ্ছা, অ্যাভেলেবল উইথ ব্যাংক, এই অ্যাভেলেবল উইথ ব্যাংকও কী করতেছে যে অথরাইজড ইন দ্য লেটার অফ ক্রেডিট টু ইফেক্ট পেমেন্ট আন্ডার অ্যাকসেপ্ট অর নেগোশিয়েট দ্য এলসি। অ্যাভেলেবল উইথ ব্যাংক হচ্ছে একটা খুবই রুডিমেন্টারি একটা ব্যাংক। মানে ব্যাপারটা কীরকম, মেহেদি আর অনেকের ভিতর ঝগড়া হয়েছে বড় দুইটা ব্যাংক, এখানে 15 ব্যাচের একজন এসে বলতেছে ভাই আপনারা ঝগড়া করেন না, মানে মানে বাসখান থেকে কাজটা করো নাকি? না মানে সে নেগোশিয়েট করতে আসছে আর কি, সে মিডিয়েট করতে আসছে, মধ্যস্থতা করতে আসছে। তো মানে এই যে কাজটা হচ্ছে আমার মেয়ে দিয়ে সরাসরি হইতো, সেই কাজটা হচ্ছে ওকে দিয়ে আমরা করবো। ওকে হ্যাঁ বা ওকে ইনভলভ করা লাগতেছে যখন জিনিসটা অনেক বড় হয়ে যায়, তখন ইনভলভ করা লাগে। যেমন ধরেন আরও সহজ এক্সাম্পল দিই, এই সেলাই মেশিনটা এখন বলতেছি এখান থেকে 12 তলায় নিয়ে যেতে হবে, আপনারা দুজন মিলে পারতেছেন না, আপনারা তখন জুনিয়র একটারে কল করে ডাকলেন, একজনকে কল করে ডাকলেন। তো ব্যাপারটা ওরকম আর কি। এই কারণে টাকা পয়সার ব্যাপার তো অনেক হিউজ অ্যামাউন্ট না, তাও আবার একবারে ছাড়তে হয়, তো তখন এখানে আরও ব্যাংক ইনভলভ করে। হ্যাঁ ট্রাস্টেরও একটা বিষয় আছে যে আমি হচ্ছে একটা গ্রুপ, হ্যাঁ আমি একটা গ্রুপ, আমি হচ্ছে এই ব্যাংক ছাড়া ডিলিংস করি না, যেমন আমাদের ইউনিভার্সিটি। আচ্ছা, যেহেতু আজকে আপনাদের নতুন স্যারের ফার্স্ট ক্লাস, তাহলে আমি এতটুকুতেই শেষ করি।